শ্রুতিগল্পের আয়োজনে আজ থেকে শুরু হতে যাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস সে সময় দ্বিতীয় খণ্ড। শীতের শেষ, কিন্তু গ্রীষ্ম এখনো তেমনভাবে আসরে নামেনি। বাতাস মোলায়েম, আর রোদ্দুর যেন রেশমি ওড়না। বাজারে এখনো তরিতরকারির টাটকা সতেজ। দিনের বেলা জাগরণের সময় সহসা ক্লান্তি আসে না। রাত্রির নিদ্রা সুখকর, সময়টি প্রকৃতই মধুর। বাংলায় বসন্ত শুধু কবি কল্পনায় আর মা শীতলার দয়ার প্রকাশে। শীত যেতে না যেতেই গা পোড়ানো গ্রীষ্ম হুড়মুড় করে এসে পড়ে। কিন্তু এই বৎসরটি যে নিতান্তই ব্যতিক্রম। শীত ও গ্রীষ্ম, এই দুই ঋতু যেন কিছু ব্যবধান রেখে দুই ধারে দণ্ডায়মান, আর মধ্যখানে এসে মাথা তুলে দাঁড়িয়েছে বহুকালের অজ্ঞাতবাসের পর ঋতুরাজ বসন্ত। সুন্দর, সুস্নিগ্ধ, বিক্রপ মুখরিত, মনুচাটন বসন্তকাল। ছাতুবাবুর মাঠে সার সার তাঁবু পড়েছে। সকাল থেকে সেখানে শুধু কালো কালো মানুষের মাথা, আর মাঝে মাঝেই তার মধ্যে থেকে চিৎকার উঠছে, ধোঁ মারা, ধোঁ মারা। লাল বুলবুলি, শাহ বুলবুলি আর সেপাই বুলবুলি। লাল বুলবুলির সর্বাঙ্গ প্রায় কুচকুচে কালো, শুধু পেটের তলা আর লেজ লাল বর্ণ। আর শাহ বুলবুলি শাবক অবস্থায় থাকে পুরো খয়েরি। ক্রমশ শরীরের নানা অংশের রং সাদা হতে থাকে। মাথায় ঝুঁটি, ডাগর চোখে চঞ্চলভাবে তাকায় আর গলা ফুলিয়ে ডাকে। তবে আসল লড়াকু হলো সেপাই বুলবুলি। এদের ডানা খয়েরি, কিন্তু মাথার দুপাশে লাল রঙের রেখা। ঝুঁটিটি কালো, যেন সেপাইদের মতো লাল কালো উশিপ পড়ে আছে মাথায়। এক একজন বড় মানুষের তাঁবুতে বিশাল বিশাল খাঁচায় রাখা আছে সেই সব শিক্ষিত যোদ্ধা পাখিদের। খালিফারা তাদের সর্বক্ষণ তোষামত করে চলেছে শীষ দিয়ে। আজকের দিনটিতে বাবুদের চেয়ে বাবুদের বুলবুলিরাই নায়ক। সালিসি মশাই হাঁক দিলে এক একজন বাবু এক জোড়া করে পক্ষী নিয়ে আসছেন লড়াইয়ের আঙিনায়। এই বুলবুলিগুলো 24 ঘন্টা ধরে উপবাসী রাখা হয়েছে। সালিসি মশাই মাঝখানে এক খাবলা কাবলি ছোলা ছড়িয়ে দেবার পর দুপক্ষের জোড়া বুলবুলি ঝাঁপিয়ে পড়বে তার উপর। এদের এমনই শিক্ষা দেওয়া হয়েছে যে বিপক্ষীয় পক্ষীদের আগে হটিয়ে না দিয়ে দানায় মুখ দেয় না। পক্ষীতে পক্ষীতে ঝটাপটি বেঁধে যাবার পর দর্শকরা তুমুল হাততালি ও গাল বাদ্য দিয়ে ওদের আরও উত্তেজিত করে তোলে। তারপর এক পক্ষের আহত বুলবুলি ভয় পেয়ে পিছিয়ে এলেই দর্শকরা দুয়ো দেয়, ধোঁ মারা। এই খেলার উদ্যোগের জন্য প্রতি বৎসর ব্যয়িত হয় লক্ষ লক্ষ মুদ্রা। তবে যারা বহু বৎসর বুলবুলির লড়াইয়ের প্রত্যক্ষদর্শী, যারা আসল শোয়াকিন, তাদের মধ্যে এবছর খেলার মধ্যে যেন তেমন ধার নেই। কোথায় সে আড়ম্বর, সেই গীতবাদ্য, সে পয়সার ঝনঝনি। বাবুদের যেন তেমন আর মুরদ নেই। এই মাঠেই মল্লিক বাড়ির বাবু হরনাথের সঙ্গে লড়েছিলেন ছাতুবাবু স্বয়ং। পক্ষীর খেলা তো নয়, যেন এক ধুমধুমার কাণ্ড। সেই দৃশ্য এখনো অনেকের মনে আছে। রাজা সুখময় রায়ের পুত্রেরাও এই খেলায় ঢেলে দিতেন অঢেল টাকা। আর সেরকম উঁচু নজর কজনের আছে? 2 বছর আগেই যেন হয়ে গেছে শেষ জমজমাট বুলবুলাক্ষ পক্ষীগণের যুদ্ধ। সেবার এসেছিলেন রাজা সুখময় রায়ের বংশেরই রাজা রাজেন্দ্র নারায়ণ তার বিশাল পক্ষী বাহিনী নিয়ে। আগে থেকেই ডঙ্গা বাজিয়ে ঘোষণা করেছিলেন তার বুলবুলিদের রুখতে পারে এমন বুলবুলিওলা ভূ ভারতে কেউ নেই। তার বুলবুলিদের যদি সত্যিই কেউ হারাতে পারে, তাহলে তিনি নিজের মাথার মুকুট খুলে রাখবেন প্রতিপক্ষের পায়ের কাছে। সেই খেলা দেখতে ছুটে এসেছিল লাখে লাখে মানুষ। এমনকি সাহেব রাজপুরুষরাও আসর ঘেঁষে ষাঁড় বেঁধে দণ্ডায়মান হয়ে গিয়েছিল। কিন্তু অভূতপূর্ব অঘটন ঘটে গিয়েছিল সেবারেই। অত বড় মানি লোক রাজা রাজেন্দ্র নারায়ণ, তাঁকে কিনা টক্কর দিতে এলো কোথাকার এক দয়াল মিত্তির। বেলা 10টা থেকে খেলা শুরু। প্রথম খেলাতেই রাজার পক্ষী ঘায়েল, তার পরের বারো এবং তার পরের বারো। মোট 50 জোড়া পক্ষীর খেলার ফলাফল নিয়ে জয় পরাজয় হবার কথা। কিন্তু 37 বার খেলার মধ্যে 27 বার হারলেন রাজা রাজেন্দ্র নারায়ণ। তাঁর প্রথম দিকের বিস্ময় ক্রমশ পরিণত হলো গভীর শোকে। তার অনুচরেরা নিয়মিত খবর রেখেছে যে কলকাতায় কোন কোন বাড়িতে পক্ষীদের কেমন তালিম দেওয়া হয়। একবারও দয়াল মিত্তিরের নামও কেউ উচ্চারণ করেনি।
খেলার শেষ পর্যন্ত আর অপেক্ষা করতে পারলেন না রাজেন্দ্র নারায়ণ। দারুণ বিমর্ষ মুখে কুরুক্ষেত্রে দুর্যোধনের মতো রণে ভঙ্গ দিলেন। লোকে বলে সেই বুলবুলির লড়াইতে হেরে রাজা রাজেন্দ্র নারায়ণ মনের দুঃখে লালাবাবুর মতো বিবাগী হয়ে গেছেন। এই বৎসরের রণাঙ্গনে সে দয়াল মিত্তিরই জাঁকিয়ে বসে আছেন মাঝখানে, কিন্তু প্রতিপক্ষ বিশেষ কেউ নেই। কিছু কিছু নতুন উঠতি বাবু তাঁবু ফেলেছেন বটে, কেউ 5 গন্ডা, কেউ 10 গন্ডা পক্ষীও এনেছেন, কিন্তু তাদের না আছে তেমন সহবত, না আছে রোশনাই। এইসব ফতোবাবুদের নামই আগে শোনা যায়নি, সেজন্য ঝানু দর্শকরা নাসিকা কুঞ্চিত করে মন্তব্য করছে, এই যেন দেখছি বাবা সুরঞ্চে পোয়াতির বুড়ো বয়সের ছেলে গো, ঢেনাক ঢেনাক ঢেড়াং ঢেং, চিংড়ি মাছের 2টো ঠ্যাং। সাধারণ দর্শকদের থেকে খানিকটা দূরে আলাদা দাঁড়িয়ে আছে যুগল সেতুর সুবিখ্যাত সিংহ পরিবারের সন্তান নবীন কুমার। এখন 15 বর্ষীয় যুবা। সে পরিধান করে আছে হলুদ রঙের চায়না কোট ও সাদা পাল্টালুন, কালো ইংলিশ লেদারের জুতো, কিন্তু মাথায় টুপি পরেনি। বুক পকেটে একটি স্বর্ণময় ঘড়ি আর গার্ড চেইনও সোনার। বাঁ হাতের তর্জনীতে একটি বৃহদাকার হীরক সম্মনিত অঙ্গুরীয়। তার কোমল লাবণ্যমণ্ডিত মুখমণ্ডলে চক্ষু দুটি অস্বাভাবিক রকমের উজ্জ্বল। নবীন কুমারের পাশে দণ্ডায়মান তার সর্বক্ষণের সঙ্গী দুলাল চন্দ্র। এই দুলাল চন্দ্রের চেহারায় হঠাৎ পরিবর্তন এসেছে। তার মনিবের চেয়ে সে কয়েক বৎসরের বড়। প্রায় গত বৎসরই সে দৈর্ঘ্যে প্রস্থে অনেক বৃদ্ধি পেয়েছে। তাকে মনে হয় পালোয়ানের মতো, চওড়া স্কন্দ, চওড়া কবজি, ঘাড় স্থূল, বড় বড় চুল রেখেছে সে। নবীন কুমারের এখনো কণ্ঠ ভাঙেনি, তার স্বর কোমল, সুরেরা অনেকটা নারীদের মতো। সেই তুলনায় দুলাল চন্দ্রের কণ্ঠস্বর বয়স্ক পুরুষদের মতো। সে মালকোচা ধরে ধুতি পরে এবং গায়ে একটি তুলোর বেনিয়ান। ইদানিং সে বিম্ববতীর নির্দেশে নবীন কুমারকে আপনি আজ্ঞে বলে কথা বলে। নবীন কুমার দুলাল চন্দ্রের দিকে ফিরে জিজ্ঞেস করলো, তুই আরো দেখতে চাস? দুলাল চন্দ্র সঙ্গে সঙ্গে বলল, আজ্ঞে আপনি যা বলবেন। নবীন কুমার বলল, তুই দেখতে চাস তো দেখ, আমি গাড়িতে গিয়ে বসি। দুলাল চন্দ্র বলল, আগে না না, আমিও যাব। বস্তুত দুলাল চন্দ্র এই খেলা খুবই উপভোগ করছিল। বুলবুলির মতো নরম সুশ্রী চেহারার পক্ষীও যে ছোট দিয়ে একে অপরের উদর ফুটো করে দিতে পারে, সে আগে কখনো কল্পনাও করেনি। যুদ্ধে পরাজিত কোনো বুলবুলি যখন ওড়ার চেষ্টা করেও বারবার মাটিতে পড়ে যাচ্ছিল, তখন অন্য দর্শকদের সঙ্গে সেও উত্তেজনায় গলা মিলিয়েছে। নবীন কুমার আগাগোড়া নীরব ছিল। দুলাল চন্দ্রের অতি উৎসাহ তার নজর এড়ায়নি। ফেরার জন্য পা বাড়িয়ে সে বলল, তোর মতো 5 পেঁচি লোকেদের এই বুলবুলির লড়াইয়ে মন চুলুবুলু, তাতে আশ্চর্যের কিছু নেই। দুলাল চন্দ্র জিজ্ঞেস করলো, আগে আপনার ভালো লাগেনি? নবীন কুমার বলল, বড় বড় বংশের মানি মানি লোকেরা যে এমন ছেলে খেলায় মজে, সেটাই বড় তাজ্জবের কথা। পঞ্চগব্যের আসল গব্যটি এদের মাথায় পড়া নিশ্চয়ই। কোর্তা উল্টে দেখ, এদের সবার পেছনে একটা করে ন্যাজ আছে। দুলাল চন্দ্র সবটা বুঝতে না পেরে চুপ করে রইল। গম্ভীর ভারিক্কি চলে অগ্রসর হতে হতে নবীন কুমার আবার বলল, দেশটা ধনী বংশের মরকটে ছেয়ে গেছে, আর সেই সুযোগে বুদ্ধিমান শক্তিশালী ইংরেজ লুটে পুটে নিয়ে যাচ্ছে সব। ছে ছে ছে, বুলবুলি লড়াইয়ের এত নাম ডাক শুনেছি, তা কিনা এই, এর চেয়ে মেয়ে মানুষের পুতুল খেলাও ভালো। ভিড় ছাড়িয়ে বাইরে এসে নবীন কুমারের মুখের ভাবের পরিবর্তন হলো। হাসি ফুটলো এই প্রথম। সে বলল, তবে একটা ব্যাপার আমি খুশি হয়েছি। হাটখোলার কালীপ্রসাদ দত্তের সবকটা পাখির ঠ্যাং খোড়া হয়েছে। ওকে হারিয়ে একেবারে ভুষ্টি নাশ করে দিয়েছে। বেশ হয়েছে, খুব হয়েছে, খুব ভালো হয়েছে। দুলাল চন্দ্র কালীপ্রসাদ দত্তকে চেনে না। সে বুঝতে পারল না সেই বিশেষ ব্যক্তিটির হার হওয়ায় তার মনিব এত খুশি কেন। নবীন কুমার আপন মনে একটুক্ষণ হাসল, তারপর একদিকে অঙ্গুলি প্রদর্শন করে বলল, ওদিকে চল। দুলাল চন্দ্র বলল, আগে গাড়ি তো এদিকে। নবীন কুমার এক ধমক দিয়ে বলল, আহ জানি, ওদিকে চ। ছাতুবাবুর মাঠে এই বুলবুলির লড়াই উপলক্ষে বেশ বড় একটা মেলা বসে যায়। পরপর মোয়া, মুরগি, পাঁপড় আর তেলে ভাজার দোকান। কিছুদিনের মধ্যেই গাজনের উৎসব আসছে, সেই জন্য রকমারি মাটির পুতুল, গামছা, হাঁড়িকুড়ির ব্যাপারীরাও আসে। কাছেই রামবাগান, সেখানকার অবিদ্যা স্ত্রীলোকেরা খাতায় খাতায় আসে কেনাকাটি করতে।
আর আসে পক্ষী বিক্রেতারা। নানা জাতের গৃহপোষা রং বেরঙের ছোট বড় পাখি তো থাকেই, সবচেয়ে বেশি থাকে বুলবুলি। নতুন বাবুরা আগামী বছরের লড়াইয়ের জন্য এখান থেকেই বুলবুলি কিনে নিয়ে যায়। কোন কোন বিশিষ্ট খালিফার তালিম দেওয়া বুলবুলি দোকানদাররা সেসব নাম হাঁকাহাঁকি করছে। একটি পাখির দোকানের সামনে এসে দাঁড়ালো নবীন কুমার। দুলাল চন্দ্রকে বলল, কত দাম জিজ্ঞেস কর। দুলাল চন্দ্র বিস্মিত হলো। এইমাত্র তার মনিব নিন্দে করলো এই পাখির লড়াইয়ের। এবার সে নিজেই পাখি কিনবে নাকি? আগামী বছর এখানে তাঁবু খাটিয়ে খেলতে আসবে? তার খামখেয়ালি মনিবের মনের গতিবিধি বোঝা ভার। একজোড়া বুলবুলির দাম 4 টাকা। তা শুনে দুলাল চন্দ্রের চোখ প্রায় কপালে ওঠার অবস্থা। এই লোকগুলো বলে কি? এটা ঠ্যাঙ্গারে না গলা কাটা? 7-8 টাকায় একটি দুধেল গাই পাওয়া যায়, আর এই টুকুন টুকুন একটা পাখনার দাম 2 টাকা। তার কম বয়স্ক মনিবকে দেখেই এরা বুঝতে পেরেছে সে খুব বড় মানুষের সন্তান, তাই এরা দাঁও মারতে চাইছে। দুলাল চন্দ্র বললে, দিনে ডাকাতি পেয়েছিস বেটারা? তখন পাশাপাশি দোকানদাররা বলতে লাগলো, বাবু সাহেব, জমির শেখ খালিফার নাম শোনেননি? খিদিরপুরের জমির শেখ, তেনার নিজের হাতে শিকুনু। বাবু সাহেব, মিয়া হোসেন শাহ, তিনি আরও বড় খলিফা, এই দেখেন। নবীন কুমার বলল, দরদাম কর, আমি কিনবো। অনেক ধস্তাধস্তি করে 2 টাকা জোড়ায় নামানো গেল। এর থেকে আর কমানো যাবে না। নবীন কুমার কোটের লম্বা পাশ পকেটে হাত ঢুকিয়ে জিজ্ঞেস করলো, এই সবচেয়ে বড় খাঁচাটায় কটা বুলবুলি আছে গুনে দেখতে বল। হিসেব করাই ছিল, আবার গণনা করা হলো। ছেঁচা বাঁশের লম্বা খাঁচাটিতে রয়েছে 50 জোড়া সেপাই বুলবুলি। নবীন কুমার ঝনঝন করে 100টি টাকা ছুঁড়ে দিল দোকানের সামনে। তারপর হাঁটু গেড়ে বসে খাঁচার দরজাটা সে নিজেই খুলে ফেলল। কোনো বড় খালিবার কাছেই এসব পাখিরা তালিম পায়নি। যারা ধরে তারাই কিছুদিন পরে সুতো বেঁধে রেখে একটু একটু পোষ মানায়। খাঁচার দরজা খোলা পেলেও এরা উড়ে যায় না সহসা। নবীন কুমার তাদের ডাকতে লাগলো, আয় আয়। একটা পাখিকে সে খপ করে ধরে ফেলে বাইরে আনলো। তারপর শূন্যে ছুড়ে দিয়ে বলল, যা। বুলবুলিটা ডানা ঝটপটিয়ে একটুক্ষণ ঘুরপাক খেলো। বিস্মিত চোখে বুঝি একবার দেখে নিল মুক্তিদাতাকে, তারপর উড়ে চলে গেল। দোকানদার আঁতকে উঠে বলল, আরে করেন কি সাহেব? খাঁচার উপর 2 হাতের চাপড় মারতে মারতে নবীন কুমার বলতে লাগলো, আয় আয় আয়, বাইরে আয় আয়, সব বাইরে আয়। ফুরুত ফারাত করে উড়ে বেরুতে লাগলো 1-2টি বুলবুলি। নবীন কুমার নিজেও হাত ঢুকিয়ে একটা করে ধরে এনে ওপরের দিকে উড়িয়ে দিয়ে বলতে লাগলো, যা, যেখানে ঠেঙে এসেছিস সেখানে যা, মাঠের ধান খা গিয়ে, হিমালয় পাহাড়ে উড়ে যা। 100 বুলবুলি কয়েক মিনিটেই শেষ। নবীন কুমার পাশের খাঁচাটির কাছে সরে গিয়ে বলল, এটার মধ্যে কত আছে হিসেব করো। দেখতে দেখতে ভিড় ভেঙে লোকজন ধেয়ে এলো সেদিকে। মূল খেলা ছেড়েও দর্শকরা চলে এলো নবীন কুমারকে দেখতে। দাবানলের মতন খবর রটে গেল যে সিংঘি বাড়ির ছোট কুমার 2 হাতে টাকা ওড়াচ্ছেন। টাকা ওড়ানো নয় তো কি, একটা পাখি 1 টাকা। অনেকে আবার সেই পাখিগুলিকে ধরার জন্য লম্ফঝম্প করতে লাগলো, কিন্তু একজনও একটাও ধরতে পারলো না। 3টি খাঁচা খালি করার পর নবীন কুমার একটু থামলো। কয়েকটি বুলবুলি কাছেই একটা বকুল গাছে বসে বিস্মিতভাবে ডাকাডাকি করছে। এক ঝাঁক চক্রাকারে ঘুরছে মাথার উপর আকাশে। নবীন কুমার সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। সে এখন সত্যিকারের আনন্দ উপভোগ করছে। সামান্য কয়েকটি টাকার বিনিময়ে যে এমন আনন্দ পাওয়া যায় সে জানতো না। তার কাছে আর টাকা নেই। সে হাতের হীরক অঙ্গুরীয়টি খুলে দুলাল চন্দ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এদিকে কোথায় শেকরার বাড়ি আছে দেখ, এটা বেচে যত টাকা পাস নিয়ে আয়। দুলাল চন্দ্র কাঁদো কাঁদো হয়ে বলল, ছোট বাবু, এবার উঠুন, আর দরকার নেই। তোকে যা বলছি কর। আগে ও আন্টি, আমি বেচতে পারবো না। কর্তামা তাহলে আমায় রক্ষে রাখবেন না, ও আপনার বাবার আংটি। তবে যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয়। আর থাক না, এবার উঠুন বরং। নবীন কুমার ওর সঙ্গে আর কোনো বাক্য ব্যয় না করে আর একটি খাঁচার দরজা খুলতে গেল। সে খাঁচার মালিক হা হা করে উঠতেই সে ধমক দিয়ে বলল,
কাল সিংহবাড়িতে গিয়ে ডাবল দাম নিয়ে আসবি। আমার কথার দাম লাখ টাকা। বুলবুলির লড়াইয়ের প্রাঙ্গণ একেবারে দর্শক শূন্য। সমস্ত মানুষ এখন এদিকে। নবীন কুমার এক একটি খাঁচা খুলছে আর তুমুল আনন্দের শোরগোল উঠছে। ছাতুবাবুর বাগানে এমন অভিনব দৃশ্য কেউ কোনোদিন দেখেনি। দয়াল মিত্তির, কালীপ্রসাদ দত্ত পর্যন্ত নিজেদের তাঁবু ছেড়ে চলে এসেছেন এই নতুন খেলা দেখতে। নবীন কুমার সবকটি খাঁচা শেষ করলো যখন, তখন ওদিকে বুলবুলির লড়াই অসমাপ্ত অবস্থায় বন্ধ হয়ে গেছে। যিনি সালিশি করতে এসেছিলেন তিনি বিরক্ত হয়ে হাঁটা দিয়েছেন বাড়ির দিকে। নবীন কুমার যখন উঠে দাঁড়ালো তখন ঘন ঘন জয়ধ্বনি দেওয়া হতে লাগলো তার নামে। তার যাওয়ার পথ করে দেওয়ার জন্য জনতা বীরের সম্মান দিয়ে ফাঁক হয়ে গেল। নবীন কুমারের জুড়ি গাড়ি পর্যন্ত বহু লোক এলো তার পেছনে পেছনে। জুড়ি গাড়িটির ঠিক সামনে রাস্তার উপর চিত হয়ে শুয়েছিল এক উন্মাদ। তার বয়স হবে বছর 50। কাঁচা পাকা চুল ও দাড়ি গোঁফ বহুকালের ধুলোয় জট পাকানো। এত মানুষের শোরগোলে সে ধরফর করে উঠে দাঁড়ালো। সামনেই নবীন কুমারকে দেখে সে হাত দুটি অঞ্জলিবদ্ধ করে বলল, বাবু একটু জল দেবে? চিঁড়ে ভিজিয়ে খাবো। নবীন কুমার পাগল, মাতাল ও পুলিশদের অপছন্দ করে। একেবারে মুখোমুখি এক বলশালী উন্মাদকে দেখে সে বলে উঠল, দুলাল। দুলাল চন্দ্র অমনি এক কঠিন ধাক্কা দিয়ে সরিয়ে দিল উন্মাদটিকে। নবীন কুমার গাড়িতে উঠে বসে দরজা বন্ধ করে দিল। দুলাল চন্দ্র পাশের পাদানিতে দাঁড়িয়ে বলল, সহিস, হাঁকো। জুড়ি গাড়ি চলে গেল কপকপিয়ে। সেই উন্মাদ তখন অন্যদের বলতে লাগলো, বাবু একটু জল দেবে? চিঁড়ে ভিজিয়ে খাবো। শহরের মানুষ বড় বিচিত্র রকমের আমোদখোর। অনেকে তখন সেই পাগলটিকে নিয়ে পড়ল। এ বেটা চিঁড়ে চায় না জল চায়? আগে চিঁড়ের খোঁজ কর, জল তো কত রয়েছে, 5 পা অন্তর একটা করে পুকুর। বাবু একটু জল দেবেন? চিঁড়ে ভিজিয়ে খাবো। সবাই সামনে থেকে সরে যায় আর একটু দূর থেকে বলে, আরে বেটা চিঁড়ে খাবি কেন? ভাত খা, ভেজাতে হবে না। আর একজন বলল, ভাত কেন, পোলাও খানা। মনে মনে খাবি যখন, তখন পোলাওতে আপত্তি কি? লোকটি যেন কারোর কথাই শুনতে বা বুঝতে পারে না। একঘেয়ে কাকুতি মাখা গলায় ও শুধু বলে চলে, বাবু একটু জল দেবে? চিঁড়ে ভিজিয়ে খাবো। এক সময় অপরাহ্ন শেষ হয়ে সন্ধ্যা এলো। মেলা সাঙ্গ হলো। ছাতুবাবুর বাগান জনশূন্য হয়ে গেল। পশ্চিম দিগন্তে আকাশ অরুণ বর্ণ। রাত্রির মজলিসের জন্য প্রস্তুত হচ্ছে নগরী। গাছের ডালে ডালে এখনো কলকুঞ্জনে মত্ত হয়ে আছে অনেক পক্ষী। তাদের মধ্যে অনেকগুলি স্বাধীন বুলবুলি। কাছাকাছি আর কোনো মানুষ নেই। তবু সেই উন্মাদটি বলে যেতে লাগলো, বাবু একটু জল দেবেন? চিঁড়ে ভিজিয়ে খাবো। উন্মাদটি অসম্ভব ক্ষুধার্ত, কিন্তু সে কেড়ে খেতে জানে না। মস্তিষ্কের গোলযোগ হেতু সে ভিক্ষার সঠিক ভাষাটিও বলতে পারে না। সে যদি বলতো, বাবু একটু চিঁড়ে দিন, জলে ভিজিয়ে খাবো, কেউ হয়তো দয়া পরবশত তাকে কিছু খাদ্য দিত। কিন্তু ভাষার ভুলের জন্য তার ক্ষুধার কথা কেউ বুঝলো না। সে সবার উপহাসের পাত্র হলো। কিন্তু সে কি করবে? বহুকাল আগে সে শুকনো চিঁড়ে ভিজিয়ে খাবার জন্য জলের সন্ধানেই বেরিয়েছিল। সে কথাই তার মনে গেঁথে আছে। পথ দিয়ে চলতে চলতে সেই মূর্খ উন্মাদটি একবার রক্তবর্ণ আকাশের দিকে চায়। তারপর নিকটবর্তী কোনো পথচারীকে দেখলে আবার সেই ভুল ভাষাতেই বলে, বাবু একটু জল দেবেন? চিঁড়ে ভিজিয়ে খাবো। পথচারীরা ভয় পেয়ে বলে, মোলো যা, এ বেটা কে রে? দূর হ, দূর হ। কিছুদিন আগে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের বাড়িতে বড় রকম একটা ডাকাতি হয়ে গেছে। ডাকাতরা কারুকে প্রাণে মারতে পারেনি, কিন্তু জিনিসপত্র নিয়ে গেছে সবই। এমনই অবস্থা যে পরদিন থালাবাটি হাঁড়ি কুড়ি কিনে না আনলে ভাত খাওয়ারও উপায় নেই। ঈশ্বরচন্দ্র সে সময় গ্রামের বাড়িতেই ছিলেন। প্রায় 40-50 জন দস্যু মধ্যরাতে অকস্মাৎ মশাল ও বর্ষা হাতে নিয়ে আক্রমণ করায় ঈশ্বরচন্দ্র বৃদ্ধ পিতামাতাকে ও বাড়ির অন্য লোকজনদেরকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু নিজে প্রস্তুত রইলেন ডাকাতদের মোকাবিলা করার জন্য। কিন্তু হট্টগোল শুনেও গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের প্রতিরোধ করার জন্য এগিয়ে আসেননি। একা ঈশ্বরচন্দ্র কি করবেন? বাড়ির লোকেরা সবাই ঈশ্বরচন্দ্রকে পলায়ন করার জন্য পিড়াপিড়ি করতে লাগলো,
কিন্তু এই গোয়ার ব্রাহ্মণ একবার জেদ ধরলে সহজে ছাড়বে না। তখন ঈশ্বরচন্দ্রের পত্নী দীনময়ী দেবী 3 বৎসরের পুত্র নারায়ণচন্দ্রকে কোলে নিয়ে সদরের কাছে বসে পড়ে বললেন, তবে আমিও থাকবো। ডাকাতরা এসে আগে আমাকে আর ছেলেকে মারুক, কাটুক, তারপর তারা আপনার গায়ে হাত দেবে। পরিবারের নির্বন্ধে তখন ঈশ্বরচন্দ্রকেও খিড়কির দৌড় দিয়ে গৃহত্যাগ করতে হয়েছিল। পরে কলকাতায় ফেরার পর হ্যালিডে সাহেব ঈশ্বরচন্দ্রকে বিদ্রুপ করে বলেছিলেন, কি হে পণ্ডিত, তোমার গৃহে ডাকাত পড়িয়াছিল শুনিলাম, আর তুমি কাপুরুষের মতন পশ্চাৎ দ্বার দিয়ে পলায়ন করিলে। ঈশ্বরচন্দ্র উত্তর দিলেন, আর যদি আমি একা 40 জন দস্যুর সামনে এগিয়ে গিয়ে প্রাণ দিতাম, তখন আপনি কি বলতেন? বলতেন লোকটি অতি আহাম্য, তাই না? না মহাশয়, আমি এত সহজে প্রাণ দিতে চাই না, আমার এখন অনেক কাজ বাকি আছে। যাই হোক, সেই ঘটনার পর ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বীরসিংহ গ্রামের বাড়িতে একজন লাঠিয়াল নিযুক্ত করেছিলেন। ডাকাতরা যাবার সময় গৃহপ্রাঙ্গণে জ্বলন্ত মশাল পুঁতে রেখে গিয়েছিল, তার অর্থ তারা আবার আসবে। ঠাকুরদাসের পুত্র কলকাতায় সরকার বাহাদুরের অধীনে 500 টাকা বেতনের চাকরি করে, অর্থাৎ রীতিমতন বড় মানুষ, সুতরাং তার গৃহের প্রতি তো দস্যু তস্করের দৃষ্টি পড়বেই। কিন্তু নবনিযুক্ত লাঠিয়ালটি যেমন প্রভুভক্ত তেমনই শক্তিশালী। তার নাম শ্রীমন্ত। চারপাশের 8-10খানা গাঁয়ের লোক এই শ্রীমন্তের লাঠির জোরের কথা জানে। তাছাড়া নিকটস্থ থানার দারোগা একবার ঠাকুরদাসের কাছে ঘুষ চেয়ে বড় নাকাল হয়েছিল। ঠাকুরদাসের পুত্রকে যে লাট বেলাটেরাও খাতির করে সে খবর দ্বারকা প্রবর তখন জানতো না। ডাকাতির পরদিন দ্বারকাটি ঠাকুরদাসের সেই পুত্র ঈশ্বরচন্দ্রকে দেখেছিল প্রতিবেশী বালকদের সঙ্গে মহানন্দে হাডুডু খেলতে। ছোটখাটো হেঁজি পেঁজি ধরনের এই বামুনের এক কথায় যে দারোগার চাকরি চলে যেতে পারে, সে কথা জানার পর দারোগাটি প্রভূতভাবে ক্ষমা প্রার্থনা করেছিল এবং সেই গৃহের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল বারবার। তারপর থেকে আর ডাকাত আসেনি। সেই লাঠিয়াল শ্রীমন্তকে ঠাকুরদাস কলকাতায় পাঠিয়ে দিলেন ছেলের কাছে। এখন থেকে সে কলকাতাতেই থাকবে। ঈশ্বরচন্দ্র তাকে দেখে বিস্মিত। কলকাতায় লাঠিয়ালের কি প্রয়োজন? কলকাতায় পুলিশ কোতোয়ালি রয়েছে, তাছাড়া কলকাতায় বাঘা বাঘা ধনী অজস্র, তাদের ছেড়ে দস্যু তস্কররা তার মতো এক শিক্ষকের দিকে নজর দেবে কেন? কিন্তু শ্রীমন্ত কিছুতেই গ্রামে ফিরে যেতে রাজি নয়। সে ছায়ার মতো লেগে রইল ঈশ্বরচন্দ্রের সঙ্গে। দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে ঈশ্বরচন্দ্র যখন যেখানে যান, শ্রীমন্ত ঠিক পশ্চাতে পশ্চাতে থাকে। ঠাকুরদাস গ্রামে বসে ঠিকই সংবাদ পেয়েছিলেন কলকাতায় তার পুত্রের প্রাণের আশঙ্কা আছে, লুণ্ঠন অপহরণের জন্য নয়, অন্য কারণে। ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহকে শাস্ত্রসিদ্ধ এবং আইন সিদ্ধ করবার পথে অনেকখানি অগ্রসর হয়েছেন। সেই জন্য তাঁর এখন প্রচুর শত্রু। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিস্ময়ক প্রস্তাব নামে ঈশ্বরচন্দ্র রচিত পুস্তিকাটি প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছিল। এই রচনার বিপক্ষে কলম ধরলেন দলে দলে ব্রাহ্মণ পণ্ডিতরা। কিন্তু যুক্তিতর্কে ঈশ্বরচন্দ্রকে পরাস্ত করার ক্ষমতা কারুর নেই। লেখনীকে তরবারিতে পরিণত করে ঈশ্বরচন্দ্র প্রতিপক্ষের সমস্ত যুক্তি খণ্ডন করতে লাগলেন শাস্ত্র উদ্ধার করে। কিন্তু শাস্ত্রের সমর্থনের চেয়েও বড় কথা বিবেকের সমর্থন। প্রতিপক্ষকে বারবার তিনি প্রশ্ন করতে লাগলেন, ব্যভিচার, গর্ভপাত, ভ্রূণ হত্যার চেয়ে কি বিধবার বিবাহ দেওয়া সমাজের পক্ষে বেশি উপকারী নয়? বৈধব্যের ফলে সহস্র সহস্র নারীদের পদস্খলন, অকাল মৃত্যু, অপহরণ ঘটছে না? বিধবাকে ব্রহ্মচারিণী করার নামে তিথি বিশেষে তাকে কোনো খাদ্য দেওয়া হবে না, এমনকি তৃষ্ণায় কণ্ঠতালু শুষ্ক হয়ে গেলেও দেওয়া হবে না এক বিন্দু জল। এ কি বিবেকসম্মত কাজ? যে বালিকা জ্ঞান অন্বেষণের আগেই বিবাহিতা এবং বিধবা হলো, তাকে বাকি জীবন থাকতে হবে দণ্ডিতা হয়ে? যুক্তিতে হেরে গেলেই মানুষ বেশি ক্ষুব্ধ হয়। প্রতিপক্ষরা এই ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণের কাছে যুক্তিতর্কে পরাজিত হয়ে যে কোনো উপায়ে ঈশ্বরচন্দ্রকে নির্বৃত্ত করার জন্য উঠে পড়ে লাগলো। তিনি পথে বেরুলেই একদল লোক তাকে বিদ্রুপ করে, দূর থেকে গোপনে ইট পাটকেলও ছোড়ে। হঠাৎ হঠাৎ তিনি দেখতে পান তাকে ঘিরে ধরেছে একদল লোক। তিনি সোজা তাকান তাদের চোখের দিকে। এখনো সামনাসামনি কেউ গায়ে হাত তুলতে সাহস পায় না। তবে অনেক বড় মানুষের বাড়িতেই মোসাহেবরা পরামর্শ দিতে আরম্ভ করেছে, হুজুর, অত তর্কাতর্কির কাজ কি? রেতের বেলায় ওই বিটলে বামুনটাকে এক কোপে সাবার করে দিলেই তো হয়। জাত ধর্ম সব রসাতলে দিলে, ছে ছে ছে।
আমাদের পূর্ব পরিচিত শিমুলিয়ার বাবু জগমোহন সরকার এখন ঘোর সনাতনপন্থী হয়েছে। এককালে তিনি স্ত্রী শিক্ষা নিয়ে খেপেছিলেন, কিন্তু তার দমদমার বাগান বাটি দিতে তাঁর ইয়ার বক্সিরা একবার দুটি 10-11 বছর বয়স্কা বালিকাকে এনে খুব আমোদ ফুর্তিতে মাতে। আমোদ কিঞ্চিত মাত্রা অতিরিক্তই হয়েছিল নিশ্চয়ই, কারণ পল্লীস্থ ভক্ত ব্যক্তিরা তিতিবিরক্ত হয়ে একসময় সদল বলে এসে সেই গৃহ চড়াও করে। ইয়ার বক্সিরা দুর্ভিক্ষ সময়কালীন ইঁদুরের মতো এদিক ওদিক ছুটে পালায়। আর এখতিয়ার জগমোহন সরকার মুক্তকচ্ছ হয়ে বলে ফেলেন, আপনারা নিজেই হল্লা করছেন, এখানে কোনো আনফেয়ার মিন্স নেওয়া হচ্ছে না। আমরা মেয়ে দুটিকে লেখাপড়া শেখাচ্ছিলাম, আমরা অফ টাইমে ফিমেল এডুকেশনের চর্চা করি। পল্লীর ভক্ত ব্যক্তিরা সে কথায় কর্ণপাত না করে জগমোহন সরকার ও তার সাঙ্গপাঙ্গদের উত্তম মধ্যম দেয় এবং ব্যাপারটি আদালত পর্যন্ত গড়ায়। সে সময় বেথুন সাহেব মির্জাপুরে সবে মাত্র বালিকা বিদ্যালয়টি স্থাপন করেছে, কিন্তু পত্রপত্রিকায় স্ত্রী শিক্ষার ঘোর বিরোধিতা করে নানা প্রকার চটুল অশ্লীল মন্তব্য প্রকাশিত হচ্ছিল। সেই সংবাদপত্রের মসিজীবীরা জগমোহন সরকারের মুখরোচক মামলাটি উপজীব্য করে বিদ্রুপের বন্যা বইয়ে দেয়। বঙ্গবাসিনীগণ, স্ত্রী শিক্ষার কি সুচারু পরিণতি তোমরা দেখো। আজিকালি রিফর্মড বাবুগণ অবসর বিনোদনের নামে বৃথা সময় ব্যয় না করিয়া প্রমোদ ভবনে কচি 2 বালিকাদের উলঙ্গ করিয়া তাহাদের সঙ্গে নৃত্য করিতে 2 ABCD শিক্ষা দিতেছে। এক হস্তে সুরার পাত্র, অন্য হস্তে কেতাব। ভাবাবেগে চক্ষু মুদিয়া নাম সংকীর্তনের মতো তাহারা গাহিতেছে, BAT ব্যাট, CAT ক্যাট। নিশিকালে পুরাবাসীরা পাঁচি বুচি বিমি খেমিদের কণ্ঠে কলতান শুনিতেছে, BAT ব্যাট, CAT ক্যাট। এত দেশীয় নারীগণের ইমানসিপেশনের আর বাকি রহিল কি? যে কালিতে কলম ডুবাইয়া সেই বাক্য সকল লিখিতেছি, ইচ্ছা করে সেই কালিতেই ডুবিয়া মরি। এই ঘটনার পর জগমোহন সরকার কিছুদিন জনসমক্ষে মুখ লুকিয়েছিলেন। এখন আবার নব পরিচয়ে উদিত হয়েছেন। লিভারের ব্যথা উঠে কিছুদিন কষ্ট পাবার ফলে তিনি এখন মদ্যপান সম্পূর্ণ পরিত্যাগ করে সুরাপান না বিষপান নামে একটি গ্রন্থ ছাপিয়ে ফেলেছেন। তার বাড়িতে সুরাপান নিবারণী সমিতি স্থাপিত হয়েছে। এছাড়া সনাতন হিন্দু ধর্ম রক্ষার জন্য তাঁর চেষ্টার অন্ত নেই। প্রতি সন্ধ্যায় তার বৈঠকখানার আসরে এখন বিদ্যাসাগরের মুন্ডুপাত হয়। ঈশ্বরচন্দ্র নিজে 2-1 এসেছে এ বাড়িতে। তিনি কলকাতার বহু ব্যক্তির কাছে স্বয়ং গিয়ে বিধবা বিবাহের ব্যাপারে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এখন সামনাসামনি বোঝালে অনেক সময় কাজ হয়। জগমোহন সরকারকে বিদ্যাসাগর চিনতেন না, তবে বিশিষ্ট ধনী হিসেবে এই ব্যক্তিটির নাম আছে এবং মন্দির বিদ্যালয় স্থাপন ইত্যাদি ব্যাপারে কিছু দান ধ্যানও করেছেন। তাই বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঈশ্বরচন্দ্র এসেছিলেন এই জগমোহন সরকারের কাছে। কিছুক্ষণ কথাবার্তা বলেই বুঝেছিলেন যে এখানে সুবিধে হবে না। নিরাশ হয়ে ফিরতে হয়েছিল তাঁকে। মোসাহেব পরিবৃত্ত হয়ে জগমোহন সরকার সগৌরবে বলেন, কেমন দিলুম ওই সাহেবের পা চাটা বামুনটার থোতামুখ ভোঁতা করে। আমার কাছে শাস্ত্র কপচাতে এসেছে। বিলেতে বেতবার বিয়ে হয় বলে এদেশেও হবে? সাহেবদের খুশি করবার জন্য আমরা আমাদের মাসি পিসিদের আবার বিয়ে দেব? এক মোসাহেব বলল, হুজুর, এই বিদ্যাসাগর লোকটার জন্য মাগিগুলার কেমন স্পর্ধা বেড়ে গেছে একবার শুনুন। যত বুড়ি ধুরি রাঁড়েরাও এখন বের জন্য খেপেছে। অপর এক মোসাহেব বলল, আরে বুড়ি বলছিস কি? আমার আপন পিসি 85 বছর বয়স, বেধবা হয়েছে সে 6 না 7 বছরে। এতদিন মন দিয়ে পুজো আচ্চা করেছে। নিরামিষি রান্না আমার পিসি বড় ভালো রাঁধে। একবার কাঁচকলা আর বাড়ির শুক্তো যা খেয়েছিলুম। আমার বাবার দাঁত নেই, মাছ মাংস ছেড়ে দিয়েছেন। পিসির হাতের নিরামিষি রান্না ছাড়া মুখে কিছু রোচে না। মেথি ফোড়ন দিয়ে লাউ ঘন্ট। জগমোহন ধমক দিয়ে বললেন, আরে গেল যা, নিরামিষির স্বাদ কাহন শুরু করে দিলে। পিসির কথা কি বলছিলি সেই বল না। মোসাহেব বলল, হ্যাঁ হ্যাঁ, আমার সেই 85 বছরের বুড়ি পিসি হঠাৎ বলে কি না, আর আমি তোদের হেসেল ঠেলতে পারবো না। তোদের জন্য এতকাল হাড় পচানুম, এবার ক্ষমা দে। ও বাড়ির রাইমুনি আর নীরবালা বলেছেন যে বিদ্যাসাগর না কে যেন এক মহাপণ্ডিত বিদেন দিয়েছে যে বিধবা মাগিদের আবার বিয়ে হবে। তোরা পাত্তর দেয়, আমি আবার বিয়ে করব। জগমোহন বললেন, বলিস কি রে, 85 বছরের বুড়ি? মোসাহেব বলল,
আগে হ্যাঁ হুজুর, সে একেবারে ক্ষেপে উঠেছে, বলে কি না আর রান্না করব না, আজই আমার বেদে, মরার আগে একটু সুখ করে নি। পুরীমাগে সুখ করার শখ হয়েছে। আরো বলে কি না, আমার নুকুনো সোনার গয়না আছে, আমার বের খরচা আমিই দেব। হাসির হুল্লুর পড়ে যায়। জগমোহন সরকার মোসাহেবটির পিঠ থাবড়ে সাবাস জানান। অপর এক মোসাহেব বলল, ঈশ্বরগুপ্ত বেড়ে লিখেছেন কিন্তু। আপনি পড়েছেন হুজুর? জগমোহন বলল, কি লিখেছে শুনি শুনি। মোসাহেবটি মুখস্থ বলতে লাগলো, বাঁধিয়াছে দলাদলি লাগিয়াছে গোল, বিধবার বিয়ে হবে বাজিয়াছে ঢোল, কোথা বা করিছে লোক শুধু হেও হেও, কোথা বা বাঘের পিছে লাগিয়াছে ফেও, অনেকেই এত মত লতেছে বিধান, অক্ষত জনির বটে বিবাহ বিধান, কেহ বলে খতাক্ষত কেবার বাছে, একেবারে তরে যায় যত নারী আছে। সে আরো বলতে যাচ্ছিল, জগমোহন তাকে মধ্যপথে বাধা দিয়ে বলল, কি বললি, কি বললি? ক্ষত খতা ক্ষত কে বা আর বাছে? মোসাহেবটি বলল, হ্যাঁ হুজুর, কেউ কেউ বলছে কিনা বেদবার বে হতে পারে বটে, তবে শুধু অক্ষত জনির বেদবাদের। জগমোহন সউল্লাসে উড়ু চাপড়ে বললেন, ওরে ঈশ্বরগুপ্ত মশাই তো ঠিকই বলেছেন রে, কথা কত কে বা আর বাছে, মেয়ে ধরে ধরে কি আগে পরীক্ষা করে দেখতে হবে নাকি যে কার অক্ষতজনী আর কার ছিঁড়েছে? এক রসিক মোসাহেব আবার আর একটু যোগ করলো, মেয়ে ছেলেদের জনি পরীক্ষার জন্য তাহলে ইন্সপেক্টর রাখতে বলুন হুজুর, সেই ইন্সপেক্টরটির কাজের জন্য যে হাজারো হাজারো লোক লাইন লাগাবে। কানো বিনা গীত নাই, আর স্ত্রীলোকের উল্লেখ ছাড়া রসের গল্প হয় না। সে স্ত্রী শিক্ষাই হোক আর বিধবা বিবাহই হোক, যে কোনো একটা প্রসঙ্গ পেলেই হলো। স্ত্রীলোকেরা যখন জড়িত তখন আদিরসের স্রোত অমনি বয়ে যায়। এই প্রকার বাক্যালাপ শুধু জগমোহন সরকারের বৈঠকখানায় নয়, কলকাতার বহু বড় মানুষের বাড়িতেই এইরকম চলছে। ঈশ্বরচন্দ্র জোরালো সমর্থন পেয়েছেন ইয়ং বেঙ্গলের দলের কাছ থেকে। এই শিক্ষিত সম্প্রদায় তাকে সর্বপ্রকার সাহায্য করতে প্রস্তুত। ব্রাহ্মণরাও তাকে নৈতিক সমর্থন জানিয়েছে, অধিকাংশ পত্রপত্রিকাও তার সমর্থক। কিন্তু দেশের ধনী সম্প্রদায় তার প্রতিকূলতা করে চলেছে এবং এই ধনীদের বেতনভোগী ব্রাহ্মণরাই তার বিরুদ্ধে প্রচারক। নব্য ধনীরা আগেরকার দিনের রাজসভার কায়দায় বাড়িতে একটি সভা বসিয়েছে এবং উচ্ছিষ্টলোভী ব্রাহ্মণেরা সেজে বসেছে সেই সব সভার সভাপণ্ডিত, এবং এই সব রক্ষণশীল ধনীরা তাদের মুরব্বী হিসেবে ধরেছে রাজা রাধাকান্ত দেবকে। রাজা রাধাকান্ত দেব রক্ষণশীলতার শিরোমণি হিসেবে পরিচিত হলেও স্বয়ংকৃতবিদ্য পুরুষ এবং অনেক বিষয়ে উদার মতালম্বী। এদেশে রাজা রাধাকান্ত দেবের প্রভাব খুব। তিনি প্রতিবন্ধকতা করলে সামাজিকভাবে বিধবা বিবাহ চালু করা খুবই কঠিন কাজ হবে। সেই জন্য ঈশ্বরচন্দ্র চেষ্টা করেছিলেন রাধাকান্ত দেবকে বিধবা বিবাহের পক্ষে আনার। রাধাকান্ত দেবের দৌহিত্র আনন্দচন্দ্র বসুর সঙ্গে ঈশ্বরচন্দ্রের সৌহার্দ্য আছে। এর কাছে তিনি শেক্সপিয়ার পাঠ করেছেন এক সময়। তিনি আনন্দচন্দ্রকে বললেন, তোমার দাদামশাইয়ের সমাজে ও রাজদরবারে খুব সম্মান, তিনি ইচ্ছে করলে এদেশের বিধবাদের দুঃখ দূর করতে পারেন, তুমি তাকে একটু বুঝিয়ে বলো না। আনন্দচন্দ্র রাজি হতে দ্বিধা করলেন। তাঁর দাদামশাই অতি রাশভারী মানুষ, তার কাছে অন্য ব্যাপারে আবদার করা যায় যদিও, কিন্তু এইসব সামাজিক প্রসঙ্গ তুলতে গেলে তিনি যদি প্রগলভতা মনে করেন। আনন্দচন্দ্র বন্ধুকে বললেন, তুমি বরং তোমার বই একখানি দাদামশাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে তার মতামত চাও। ঈশ্বরচন্দ্র প্রেরিত বই পাঠ করে রাধাকান্ত দেব সুকৌশলে মতামত এড়িয়ে গেলেন। তিনি ঈশ্বরচন্দ্রের লিপি চাতুর্যের প্রশংসা করে বললেন, দেখো, আমরা বিষয়ী লোক, আমরা আর এ সম্পর্কে কি বিচার করতে পারি? বরং তুমি যদি রাজি থাকো তবে আমার সভায় পণ্ডিতদের একদিন ডাকি, তাঁদের সঙ্গে তোমার শাস্ত্র বিচার হোক। ঈশ্বরচন্দ্র রাজি হলেন। কিছুদিনের ব্যবধানে দুবার পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে নামলেন ঈশ্বরচন্দ্র। রাজা রাধাকান্ত দেব একদিন একটি শাল উপহার দিলেন ঈশ্বরচন্দ্রকে, আর একদিন দিলেন নবদ্বীপের পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্নকে, যেন তিনি দুজনের শাস্ত্র জ্ঞানেই মুগ্ধ হয়েছেন।
রাধাকান্ত দেবের মনোভাব অনেকটা যেন এই যে বিধবা বিবাহের পক্ষে বিপক্ষে তাত্ত্বিক আলোচনা চলছে, চলুক না, ভালোই তো, এতে দুপক্ষের কাছ থেকেই অনেক শাস্ত্রবচন জানা যাচ্ছে। কিন্তু ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যা জাহির করবার জন্য বিধবা বিবাহের পক্ষে কলম ধরেননি, একে কার্যে না পরিণত করে ছাড়বেন না। একসময় তিনি ঠিক করলেন, ধনীরা যতই বাধা দেবার চেষ্টা করুক, বিধবা বিবাহের প্রচলনের জন্য আইন পাশ করাতে হবে। ইয়ং বেঙ্গল এবং ব্রাহ্মণরাও চায় সরকারের কাছে এই মর্মে আবেদন করা হোক। আবেদনপত্র রচনা করে ঈশ্বরচন্দ্র এবার ঘুরে ঘুরে বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর সংগ্রহ করতে লাগলেন। এবার দপ করে জ্বলে উঠলেন রাধাকান্ত দেব। তর্কাতর্কি করা এক ব্যাপার, আর বিদেশি রাজশক্তির সাহায্য নিয়ে দেশের উপর একটি আইন চাপিয়ে দেওয়া অন্য ব্যাপার। সতীদাহ বন্ধ করার সময় রাধাকান্ত দেব যে কারণে বিরোধিতা করেছিলেন, বিধবা বিবাহের ব্যাপারেও তিনি সেই কারণেই উগ্র হয়ে উঠলেন। সমাজের পরিবর্তন যদি আসে, তবে তা আসবে জনমানসের ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে। এতে রাজশক্তির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, কারণ রাজশক্তি একবার নাসিকা গলাতে শুরু করলে তার আর কোনো শেষ থাকবে না। বিধবা বিবাহের পক্ষপাতীদের মত এই যে দেশের আইন কানুন রক্ষার দায়িত্ব রাজশক্তির। বিধবা বিবাহ যদি আইনসম্মত না হয়, তবে সাধারণ মানুষ এই বিবাহে সম্মত হবে না, কিংবা হলেও বিধবার পুনর্বিবাহের পর তার সন্তান সম্পত্তির অধিকার পাবে না। সন্তান যদি পিতামাতার সম্পত্তির বৈধ অধিকারী না হতে পারে, তাহলে সেই বিবাহ যে অসিদ্ধ হিসেবে গণ্য, এই সরল কথাটি রাজা রাধাকান্ত দেবের দল বুঝেও বুঝলেন না। তাঁরাও দ্বিগুণ উৎসাহে প্রতিবাদী স্বাক্ষর জোগাড় করতে শুরু করলেন। বিধবা বিবাহের সমর্থনে আবেদনটি আগে পেশ করার ব্যবস্থা করা হলো সরকার সমীপে। এতে স্বাক্ষর করলেন 932 জন ব্যক্তি। একেবারে শেষ স্বাক্ষরকারীর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবেদনপত্র জমা দেবার আগের দিন ঈশ্বরচন্দ্র সারা দিন ঘোরাঘুরি করেছেন। তিনি গাড়ি পালকির তোয়াক্কা করেন না। তার 2 পা 2 অশ্বশক্তি, হাঁটাহাঁটি করতে তার কোনো ক্লান্তি নেই। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। পথঘাট নির্জন। ঈশ্বরচন্দ্র ঠনঠনের কাছাকাছি এসেছেন। দেখলেন কিয়ৎ দূরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে পথ জুড়ে। তাদের ভাবভঙ্গি দেখলেই বোঝা যায় তারা অপেক্ষা করছে ঈশ্বরচন্দ্রের জন্য। ঈশ্বরচন্দ্র একবার পিছন ফিরে জিজ্ঞেস করলেন, কিরে, ছিঁড়ে আছিস তো? লাঠিয়াল শ্রীমন্ত বলল, হ্যাঁ, তুমি থেমো না, এগিয়ে যাও, তোমার চাকর তৈরি আছে। সোম মন্দির ভাইদের সে দেখবে। শ্রীমন্তের তারা খেয়ে লোকগুলো ভয়ে দৌড় লাগালো। ওদের মধ্যে একটি লোককে যেন ঈশ্বরচন্দ্র চিনতে পারলেন। কিছুদিন আগেই তিনি ওই লোকটিকে কোনো এক বাবুর পার্শ্বচর হিসেবে দেখেছেন। তিনি হন হন করে এগিয়ে গেলেন শিমুলিয়ার দিকে। জগমোহন সরকারের গৃহের সামনে গিয়ে তিনি শ্রীমন্তকে বললেন, ছিরে, তুই বাইরে দাঁড়া। তিনি বাড়ির মধ্যে প্রবেশ করে সোজা উপস্থিত হলেন জগমোহন সরকারের সামনে। জগমোহন সরকার আঁতকে উঠলেন একেবারে। ঈশ্বরচন্দ্র বললেন, আপনি আমাকে মারতে লোক পাঠিয়েছিলেন না? অত কষ্ট করার দরকার কি? এই তো আমি এসেছি, মারতে হয়তো মারুন দেখি। শীতের এক সকালে বেন্টিং নামক একটি জাহাজ এসে ভিড়ল কলকাতার পোতাশ্রয়ে। জাহাজটি এসেছে মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে। অন্যান্য অনেকের সঙ্গে সেই জাহাজ থেকে নামলেন এক কালো রঙের পাক্কা সাহেব, হ্যাট, কোট, প্যান্ট, বুট, জুতা পরিহিত। এর ওষ্ঠে সাদা লম্বা একটি পদার্থ, যার এক প্রান্ত থেকে ধূম উদ্গিরিত হচ্ছে। কাগজের মধ্যে তামাক পাকানো এই জিনিসটির নাম সিগারেট। কলকাতাবাসীর চোখে এই বস্তুটি নতুন। এই কৃষ্ণকায়ী সাহেবটি স্বর্গত উকিল রাজনারায়ণ দত্তের একমাত্র পুত্র মধুসূদন। তবে মধু নামে যে উচ্ছৃঙ্খল, প্রতিভাবান, কোমল, হঠকারী, উদ্ধত্ত যুবকটি একসময় কলকাতা শহর মাতিয়ে তুলেছিল, সে আর নেই। তার বদলে ইনি একজন স্থূলকায়, মধ্যবয়সী, ক্লান্ত চেহারার পুরুষ। মধুসূদনের বয়স এখন 32, কিন্তু তার চেহারায় যৌবনের দীপ্তি নেই, বরং এরই মধ্যে যেন প্রৌঢ়ত্বের ছাপ পড়েছে। সুদীর্ঘ 8 বৎসর কাল মধুসূদন মাদ্রাজে প্রবাসী ছিলেন। একদা বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারুকে কোনো সংবাদ না দিয়ে গোপনে তিনি কলকাতা পরিত্যাগ করেছিলেন। তখন বুকে কত আশা ছিল, ভবিষ্যতের কত পরিকল্পনা ছিল, তার কিছুই ফলেনি। আজ কলকাতার অনেকের চোখেই তিনি মৃত। জাহাজ ঘাটায় তাকে অভ্যর্থনা জানাবার জন্য একজনও দাঁড়িয়ে নেই। তবু মধুসূদন এদিক ওদিক তাকাতে লাগলেন। যদি একটিও চেনা মুখ চোখে পড়ে, কেউ নেই। ইতোমধ্যে কলকাতার অনেক পরিবর্তন ঘটে গেছে।
মধুসূদন এখন কোথায় যাবেন, কোথায় থাকবেন তারও ঠিক নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে মধুসূদন মালপত্র একটি ছ্যাকরার গাড়িতে তুলে বললেন, চলো ফেরিঘাট, বিশপস কলেজ মে জায়গা। মাদ্রাজে মধুসূদনের ভাগ্যে জুটেছে ব্যর্থতার পর ব্যর্থতা। খ্রিস্টান হয়েছিলেন বিলাত যাবার লোভে, কিন্তু অদ্যাবধি সে সুযোগ ঘটেনি। মাদ্রাজে গিয়ে ভেবেছিলেন ইউরোপীয় সমাজের সঙ্গে মিশে গিয়ে উচ্চ কোনো পদে নিযুক্ত হবেন, কিন্তু সেখানেও তার নেটিভ আখ্যা ঘোচেনি। জীবিকা অর্জনের জন্য তাকে গ্রহণ করতে হয়েছিল সামান্য স্কুল মাস্টারি। কবি খ্যাতির মোহে রচনা করেছিলেন মিল্টনের অনুকরণে গাঁথা কাব্য। তার সেই ইংরেজি কাব্যের সমাদর হয়নি। কেউ কেউ পিঠ চাপড়ানি দিয়েছিল মাত্র। কলকাতা সংবাদপত্র তার রচনা রীতি নিয়ে পরিহাস করেছেন। মধুসূদন মনে করতেন বাঙালি মেয়েদের তুলনায় ইউরোপীয় রমণীরা শতগুণে শ্রেষ্ঠা। সেই মোহে মাদ্রাজে যাবার অত্য অল্পকালের মধ্যেই তার ছাত্রী স্থানীয়া এক নীলকর সাহেবের কন্যা রেবেকাকে বিবাহ করেছিলেন। 4টি পুত্র কন্যার জন্ম দিয়েও সে বিবাহ সুখের হলো না, স্থায়ী হলো না। পুত্রকন্যা সমেত রেবেকাকে পরিত্যাগ করে আবার এক ফরাসি যুবতীর সঙ্গে পত্নীভাবে বসবাস করছিলেন। কবি হতে গেলে পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখতে নেই, এই আহরিত বদ্ধমূল বিশ্বাসে মধুসূদন মাদ্রাজে গিয়ে পিতামাতার সঙ্গে আর কোনো যোগাযোগই রাখেননি। প্রথম প্রথম বন্ধু বান্ধবদের চিঠি লিখতেন। যে প্রাণ প্রতিম সুহৃদ গৌরদাসকে একদিন না দেখলে থাকতে পারতেন না, প্রবাসে বিচ্ছিন্ন হয়ে সেই গৌরদাসকে প্রথম দিকে নিয়মিত উচ্ছ্বাসপূর্ণ চিঠি লিখতেন। তারপর একসময় তাতেও ভাঁটা পড়ল। চোখের বার হলেই মনের বার হয়ে যায়। কলেজ জীবনের বন্ধুরা সকলেই সংসারী হয়ে নানা কর্মে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই প্রাণের টান থাকে না। পরপর কয়েক বছরের নীরবতার পর কলকাতার অনেকের মনেই সন্দেহ দেখা দিল যে মধু আর বেঁচে আছে কিনা। সে যেমন যথেচ্ছাচারী, তার পক্ষে আকস্মিক মৃত্যু অসম্ভব কিছু নয়। একমাত্র গৌরদাসের ভালোবাসাই অকৃত্রিম এবং একনিষ্ঠ। তিনি একদিনের তরেও তার প্রিয় বন্ধু মধুকে ভোলেননি। এই 8 বৎসর ধরেও মধুর জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। পত্র লিখেও মধুর কাছ থেকে উত্তর না পেয়ে তিনি হাল ছাড়েননি। মাদ্রাজের ইংরেজি পত্রপত্রিকা নিয়ে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখেন তাতে মধুর কোনো লেখা আছে কিনা। অনেক লেখাতেই মধু নিজের নাম দেয় না, কিন্তু রচনা রীতি গৌরদাসের এতই পরিচিত যে গৌরদাস একটি লাইন দেখলেও চিনতে পারবেন। খ্রিস্টান হওয়ার পর মধুসূদন প্রায় 5 বৎসর কাটিয়েছেন বিশপ কলেজের ছাত্রাবাসে, তারপর 8 বৎসর মাদ্রাজে। এই এক যুগের অধিককাল কলকাতার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই সময়ের মধ্যে এই দেশে ও সমাজে যে বিরাট পরিবর্তন এসেছে মধু তার কোনো সন্ধান রাখেন না। পুত্র বিরহে জাহ্নবী দেবী ধরাধাম পরিত্যাগ করে চলে গেছেন অকালে। ক্ষুব্ধ উন্মুক্ত রাজনারায়ণ জাহ্নবী দেবী জীবিত থাকতেই পরপর শিব সুন্দরী, প্রসন্নময়ী এবং হরকামিনী নামে 3টি সদংশিয়া রূপলাবণ্যবতী কন্যার পানি গ্রহণ করেন। আর একটি পুত্র তাঁর চাই। বিধর্মী মধুকে তিনি ত্যায্য করেছেন। তার হাতের জল তিনি নেবেন না এবং অপুত্রক অবস্থায় মৃত্যুর পর পুণ্যাম নরকে তিনি কিছুতেই যেতে রাজি নন। কিন্তু পুত্র বিরহের উপর সপত্নী জ্বালায় পীড়িত হয়ে জাহ্নবী দেবী অভিশাপ দিয়েছিলেন স্বামীকে, আমি যদি সতী হই তবে আর কোনো পত্নী দ্বারা তোমার সন্তান উৎপন্ন হবে না। শেষ পর্যন্ত হলোও তাই। দ্বিতীয় পুত্রের মুখ দেখা ভাগ্যে ঘটল না। নিদারুণ মনোসন্তাপ নিয়ে রাজনারায়ণ একসময় মৃত্যুবরণ করলেন। পিতার মৃত্যু সংবাদ মধুসূদনের কানেও পৌঁছায়নি 1 বৎসরের মধ্যে। আত্মীয় জ্ঞাতিরা রাজনারায়ণের বিষয় সম্পত্তি গ্রাস করে নেওয়ার জন্য চুলোচুলি শুরু করেছিল। তারা রটিয়ে দিয়েছিল যে মধুসূদন মৃত, সুতরাং নিকট জ্ঞাতিরাই সম্পত্তির ভাগ বাটোয়ারা করে নেবে। তাছাড়া সে জীবিত থাকতেই বাকি। হিন্দু আইনে বিধর্মী সন্তান পিতৃ সম্পত্তির অধিকার হারায়। সে কারণেই নিম্ন বর্ণের দরিদ্র শ্রেণীর হিন্দুরাই সাধারণত মুসলমান বা খ্রিস্টান হয়েছে। অবস্থাপন্ন ধনী হিন্দুরা সহসা ধর্মান্তরিত হয় না। তবে সম্প্রতি খ্রিস্টান মিশনারিদের প্রচারণায় সরকার লেক্স লুসি নামে এক আইন প্রণয়ন করেছেন। এই আইন বলে ধর্মান্তরিত পুত্র পৈতৃক সম্পত্তির দাবিদার হতে পারে। তবে এ পর্যন্ত অবশ্য কেউ এই নতুন আইনের প্রয়োগ পরীক্ষা করেনি। রাজনারায়ণের নিজস্ব বাসগৃহটিও অন্যেরা দখল করে নিচ্ছে শুনে ব্যাকুল হয়ে উঠলেন গৌরদাস বসাক। এবারই মধুর প্রাপ্য, অথচ কোথায় মধু? সে সময় রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কোনো কার্য উপলক্ষে মাদ্রাজে যাচ্ছিলেন। তার হাতে মধুর নামে একটি চিঠি দিয়ে গৌরদাস তাকে অনুরোধ করলেন যে প্রকারে হোক মধুকে খুঁজে বার করতে। কৃষ্ণমোহনের মাধ্যমে আবার কলকাতার সঙ্গে মধুসূদনের যোগসূত্র স্থাপিত হলো। মধুসূদন কলকাতায় এসেছেন অর্থ সংগ্রহের আশায়।
মাদ্রাজে দারিদ্র তাকে পীড়া দিয়েছে। পিতার কতখানি এবং কি প্রকার সম্পত্তি আছে সে সম্পর্কে মধুসূদনের কোনো ধারণা নেই। পুত্রের মতো রাজনারায়ণও ছিলেন বিলাসী, ভোগী পুরুষ, যত ইচ্ছা দুই হাতে অর্থ উড়িয়েছেন। মাদ্রাজের দ্বিতীয় পত্নীকে রেখে মধুসূদন একা জাহাজ ভাড়ার ঝুঁকি নিয়ে কলকাতায় এসেছেন এই উদ্দেশ্যে যে পৈতৃক সম্পত্তি যদি কিছু পাওয়া যায় তবে তা বিক্রি করে সংগৃহীত অর্থ নিয়ে আবার ফিরে যাবেন মাদ্রাজে। কলকাতায় তার থাকার কোনো জায়গা নেই। তার মতন খ্রিস্টানকে কোনো হিন্দু বন্ধু স্বগৃহে আশ্রয় দেবে কিনা সে সম্পর্কে ঘোর সন্দেহ আছে। সেই জন্যই মধুসূদন সোজা গিয়ে উঠলেন বিশপস কলেজের রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কোয়ার্টারে। পৌঁছেই দ্রুত চিঠি পাঠালেন গৌরদাস বসাকের কাছে। গৌরদাস পত্রপাঠ হাজির। বহুকাল পর দুই বন্ধুতে দেখা। মধুসূদন আগের মতো আর ছুটে গিয়ে গৌরদাসকে আলিঙ্গন করে তার গণ্ডচুম্বনে সিক্ত করলেন না। শুধু উঠে দাঁড়িয়ে গৌরদাসের প্রসারিত দক্ষিণ হস্ত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললেন, অ্যাডসম, আই এম হিয়ার। বিস্ময়ে বেদনায় গৌরদাস বললেন, এ কি চেহারা তোর হয়েছে মধু? গৌরদাসের চোখে ভেসে সেই ছিপছিপে কৃষ্ণবর্ণ যুবকটির শরীর। তার বদলে মধু যে এখন শুধু স্থূলকায় হয়েছে তাই নয়, মুখখানি ফোলা ফোলা, চোখের নিচে গভীর কালো দাগ, সর্বাঙ্গে অমিতাচারের ছাপ, কণ্ঠস্বর ভাঙা ভাঙা। মধুসূদন হেসে বললেন, বাট গৌর, ইউ আর অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ এভার। গৌরদাসেরও পরিবর্তন হয়েছে অনেক। কালপ্রবাহ কারুকেই স্পর্শ দিতে ভোলে না। গৌরদাস এখন সম্ভ্রান্ত গৃহস্থ, উচ্চপদস্থ চাকুরে। হিন্দু কলেজের অন্যান্য মেধাবী ছাত্রের মতো তিনিও এখন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এরই মধ্যে তার দুবার পত্নী বিয়োগ হয়েছে। সেই শোকের ছাপ আছে তার চোখে, তবে তার মুখশ্রী প্রায় আগের মতোই সুন্দর বটে। মধুসূদন সমস্ত কথাবার্তাই বলছেন ইংরেজিতে, বাংলা তিনি প্রায় ভুলেই গেছেন। গৌরদাসকে চিঠি পাঠিয়ে তিনি ছটফট করছিলেন। কৃষ্ণমোহনের বাড়িতে মদ্যপানের সুবিধে নেই। পাদ্রী কৃষ্ণমোহন ও ব্যাপারের ঘোর বিরোধী। মধুসূদন বললেন, চল গৌর, আমরা কোথাও যাই, আর কিছু না হোক শহরটা একবার ঘুরিয়া দেখিয়া আসি। গৌর বললেন, আমি গাড়ি এনেছি, আগে খিদিরপুরে যাব। তোর নিজের বাড়ি দেখবার স্বাদ হয় না? আমায় সে বাড়িতে ঢুকিতে দিবে? কেন দেবে না? দু একদিন আগে গিয়ে আমি হুম্বিতুম্বি করে এসেছি। পবাবু আর ববাবুকে বলে দিয়েছি, খবরদার, মধু শিগগিরই এসে পড়বে। তার আগে আপনারা কিচ্ছুটি করবেন না খো। সে কি, তুই আমার আগমন বার্তা চতুর্দিকে রটাইয়া দিয়াছিস নাকি? আমি কিছুকাল সঙ্গোপনে থাকিতে চাই। না, আর কারুকে বলিনি। তবে এত গোপনতাই বা কেন? বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবিনি? আমার লজ্জা হয় গাউর। পূর্বে সগৌরবে উন্নত মস্তকে হেতায় পরিভ্রমণ করিতাম, এখন আসিয়াছি ভিখারির মতন। কে বলে তুই ভিখিরি? তুই আমাদের সকলের প্রিয় সেই মধু। তোদের সকলের প্রিয় হইবার মতন আমার আর কি আছে বল গাউর? তুই আমায় গাউর গাউর করিসনি তো, গৌর বল। সব বিষয়ে ইংরেজি কেতা ধরেছিস বলে কি আমাদের নামগুলোও ইংরেজি করে ফেলবি? আই এম প্রফিউজলি সরি, মাই ডিয়ারেস্ট গৌর। বাংলা আমার মুখে একেবারেই আইসে না। তোকে আমি চিঠিতে অনেকবার লিখেছিলুম যে তুই বাংলা শেখ, বাংলা ছাড়া আমাদের আর গতি নেই। তোর কবিত্ব শক্তি তুই বাংলায় প্রয়োগ কর। সে আর এই জীবনে হইবে না। বন্ধুদের সংবাদ কি বল? ভূদেব, বঙ্গু, ভোলানাথ, রাজনারায়ণ, লতিফ, ইহারা সব কে কেমন রহিয়াছে? উনারা আমাকে মনে রাখিয়াছে কি? কেন মনে রাখবে না? দেখা হবে, আস্তে আস্তে সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ হবে। তবে রাজনারায়ণ এখন থেকে মেদিনীপুরে। আর গঙ্গা, গঙ্গা নারায়ণ, দ্যাট শাই ইন্ট্রোভার্ট ফেলো, আমি উহাকে খুব পছন্দ করিতাম। গঙ্গানারায়ণ তোরই মতো বহুদিন নিরুদ্দেশ, কেউ তার খবর জানে না। গৌরদাসের জুড়ি গাড়ি অপেক্ষা করছিল গঙ্গার এপারে। দুই বন্ধুতে নৌকায় নদী পেরিয়ে এসে সে গাড়িতে উঠল। খিদিরপুরের কাছাকাছি আসবার পর মধুসূদন হঠাৎ গৌরদাসের হাত চেপে ধরে বললেন, না গৌর, আমি যাইব না। এই গৃহে আমার মাতা প্রাণ বিসর্জন দিয়াছেন, সেই শূন্য ভবনে আমি কোন প্রাণে প্রবেশ করিব? গৌরদাস ঈষৎ শ্লেষের সঙ্গে বললেন, এতদিন বুঝি মায়ের কথা মনে ছিল না? মৃত্যুশয্যায় একবার তো দেখা দিতেও আসিসনি। মধুসূদন ভগ্ন কণ্ঠে বললেন,
সত্যিই আমি অপরাধী, আমি কৃতজ্ঞ। তুই আমাকে যা বলবি বল। মধুসূদনের দু চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। সাহেব মানুষদের যে যেখানে সেখানে চোখের জল ফেলতে নেই সে কথা খেয়াল রইল না তার। এক সময় মধু এই বাড়িতে সামনে গাড়ি থেকে নামলেই ৩-৪ জন ভৃত্য ছুটে আসতো তার হুকুম শোনবার জন্য। আজ সেখানে দারোয়ান ভৃত্য একজনও নেই। বাড়ির ভিতরটা যেন খাঁ খাঁ করছে, মনে হয় জনশূন্য। সিঁড়িতে পা দিয়ে মধুসূদন আবার কাতর হয়ে পড়লেন। এককালে তিনি সুহৃদদের নিয়ে কত প্রমোদ রঙ্গ করেছেন এ বাড়িতে, এখানে কত প্রিয় স্মৃতি লেগে আছে। আজ সবকিছুই যেন ভগ্নদশা। নড়বড় করছে সিঁড়ির রেলিং। একসময় চতুর্দিকে ঝাড়বাতি জ্বলতো, এখন ছিন্ন ছিন্ন অন্ধকার ঝুলছে মাথার উপরে। গোরদাস হাঁক দিয়ে বললেন, কই, কে আছো? কেউ এখানে আছো? কোনো সাড়া পাওয়া গেল না, যেন পরিত্যক্ত হানা বাড়ি। গোরদাস বললেন, আর তাহলে উপরে গিয়ে কাজ নেই, বরং দিনের বেলায় আরেকদিন আসা যাবে ক্ষণ। মধুসূদন বললেন, একবার আমার শয়ন কক্ষটি দেখিব। গোরদাস বললেন, এই অন্ধকারের মধ্যে আর সেখানে কি দেখবি? মধুসূদন বললেন, একবার স্বহস্তে দেয়ালগুলি স্পর্শ করিব, দেখিতে চাই উহারা আমাকে চিনিতে পারে কিনা। উভয়েও উঠে এলেন দ্বিতলে। অলিন্দটি পুরোপুরি অন্ধকার নয়, সম্মুখস্থ অপর একটি অট্টালিকার আলোকছটা কিছুটা এসে পড়েছে সেখানে। কিছুকাল আগেও এই অঞ্চল জনবিরল ছিল, এখন অনেক বাড়ি উঠছে। মধুর ঘরের দ্বারটি ভেজানো, একটু ঠেলা দিতেই খুলে গেল। ভিতরে আসবাবপত্র কিছুই নেই, কারা যেন নিয়ে গেছে সব। শুধু 4টি শূন্য দেয়াল। এক সময় এখানে স্তূপীকৃত হয়ে থাকতো মধুর বইপত্র, যেখানে সেখানে ছড়ানো থাকতো তার রকমারি পোশাক আশাক। গৌরদাসের কাঁধে ভর দিয়ে মধুসূদন আবার ক্রন্দন করতে লাগলেন। ভগ্নকণ্ঠে বারবার বলতে লাগলেন, কোট কি ছিল আর কি হইল, সেই সব দিন কোথায় গেল? মনে পড়ে এই কক্ষে এক পালঙ্কে তুই আর আমি একত্র শয়ন করিয়াছি, কি উন্মাদের মতন ভালোবাসিয়াছি তোকে, কোনো নারীর প্রতিও এত আকর্ষণ বোধ করি নাই। গৌরদাস চমকিত হয়ে চেঁচিয়ে উঠলেন, কে? দ্বারের সামনে এক শ্বেত বসনা মূর্তি। গৌরদাসের প্রশ্নেও সেই মূর্তি নিথর নীরব। কান্না থামিয়ে মধুসূদনও ভয় পেয়ে গেলেন। অন্ধকারের মধ্যে ওই মূর্তিটি হঠাৎ এলো কি করে, যেন অপার্থিব কোনো কিছু। গৌরদাস আবার জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর নেই। তখন গৌরদাস সাহস করে এগিয়ে গিয়ে ভালো করে দেখে বললেন, ও আপনি? সারা বাড়ি অন্ধকার কেন? মধুসূদনের তখনও ভয় কাটেনি। তিনি বারবার প্রশ্ন করতে লাগলেন, কে? গৌর কে? মধু কলকাতা ত্যাগ করার পরও গৌরদাস কয়েকবার এসেছে এই বাড়িতে। জাহ্নবী দেবীর মৃত্যুশয্যায় গৌরদাস এসে পাশে দাঁড়িয়েছিলেন। মধুর চেয়ে এই বাড়ির সংবাদ তিনি অনেক বেশি রাখেন। গৌরদাস বললেন, ইনি হরকামিনী দেবী। মধু, ইনি তোমার একজন জননী। মধুসূদন ঈষৎ বিরক্তভাবে বললেন, অন্ধকারে প্রেতাত্মার মতো উনি দাঁড়াইয়া রহিয়াছেন কেন? কথা কহেন না কেন? গৌরদাস বললেন, শোকে দুঃখে উনি অমন স্তব্ধ হয়ে গেছেন। মধুসূদন বললেন, আমার আবার কয়টি জননী? ইহাকে আমি কখনো চোখে দেখিনি। গৌরদাস বললেন, ইনি তোমার বাপের চতুর্থা পত্নী, আমি এনাকে আগে দেখেছি। গৌরদাস সেই রমণীকে জিজ্ঞেস করলেন, মা, আপনার এখানে বাতি নেই? আপনি এখানে একা একা রয়েছেন কেন? বাড়িতে আর কোনো লোকজন নেই? এবার মহিলা বললেন, একজন চাকর থাকে, তাকে বাজারে পাঠায় আছি। আপনারা খাড়ান, আমি বাতি নিয়ে আসি। অনতি বিলম্বেই মহিলা একটি সেজবাতি নিয়ে এলেন হাতের ঢেকে। সে আলোয় দেখা গেল রমণী অতি অল্প বয়সী, ষোড়শী বা সপ্তদশী বড়জোর। বৈধব্যের কারণে মাথার চুল অতি ছোট করে ছাটা। মুখখানি দেখলে মনে হয় যেন বিষাদ প্রতিমা। হরকামিনী ফিসফিস করে জিজ্ঞেস করলেন, আপনারা কে? কোথা ধনে আসছেন? গৌরদাস মধুসূদনের দিকে ইঙ্গিত করে বললেন, ইনি আপনার পুত্র, এর নাম মধু, বোধ করে আপনি এর কথা শুনে থাকবেন। হরকামিনী ঠিক উন্মাদিনীর মতো এক পা করে এগিয়ে এসে হাতের বাতিটি মধুসূদনের মুখের সামনে তুলে অদ্ভুত করুণ স্বরে জিজ্ঞেস করলেন, তুমি মধু? এতদিন পরে এলে? সব যে শেষ বাবা। তারপরে তিনি ডাক ছেড়ে কেঁদে উঠে বললেন, ওগো, আমার আর কেউ নাই,
আমি কোথায় যাব? মধুসূদন বিব্রত হয়ে এক পা পিছিয়ে গেলেন। অপরের কান্না তিনি সহ্য করতে পারেন না। তিনি গৌরদাসকে বললেন, গৌর, তুই এই রমণীকে অনুবাদ করিয়া বুঝাইয়া বলিয়া দে যে আমি উহাকে বলিতেছি, মাতা, আপনি এই গৃহে যতদিন খুশি অবস্থান করুন। গৌরদাস বললেন, তুই কি বাংলায় মা অব্দি বলতে ভুলে গেছিস? তুই নিজের মুখে বল, মা আপনি থাকুন। নিজের প্রায় অর্ধেক বয়সে এক যুবতীকে মাতৃ সম্বোধন করে মধুসূদন সে কথাই জানালেন। হরকামিনীর সত্যিই পাগল পাগল দশা। মধুসূদনের মুখের বিকৃত বাংলা তিনি বুঝতে পারছেন না। ক্রন্দন করতে করতে তিনি মধুসূদনকে আলিঙ্গন করতে এলেন। মধুসূদন অতি কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন, গোর, ইহাকে বুঝাও, এই গৃহ হইতে কেহ ইহাকে সরাইবে না। তারপর আর বিলম্ব না করে বেরিয়ে এলেন সে ঘর থেকে। এর কয়েকদিন পর গৌরদাস একদিন নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন কয়েকজন বন্ধু ও কিছু বিশিষ্ট ব্যক্তিদের। এই উপলক্ষে তিনি মধুসূদনকেও কলকাতার বিশিষ্ট সমাজে পরিচিত করিয়ে দিতে চান। মধুসূদনের বিষয় সম্পত্তির নিষ্পত্তি করতে অনেক সময় লাগবে। এদিকে তিনি একেবারে কর্পদক শূন্য। কিছু একটা রোজগারের সুরাহা না হলে তার পক্ষে কলকাতায় থাকা অসম্ভব। দুরাত্মা আত্মীয়রা কোথা থেকে একটি জাল উইল দাখিল করেছে, সুতরাং সম্পত্তি এখন গভীর জলে। তাছাড়া গৌরদাসের আন্তরিক বাসনা মধু আর মাদ্রাজে না ফিরে কলকাতাতেই থেকে যাক। সেই আসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছে প্যারীচাঁদ মিত্রের ছোট ভাই কিশোরীচাঁদ মিত্র। তিনি পুলিশ কোর্টের জুনিয়র ম্যাজিস্ট্রেট। তার স্ত্রী খিদিরপুরের মেয়ে। একসময় মধুসূদনের বাড়িতে যাতায়াত করতেন এবং তাকে মধুদাদা বলে সম্বোধন করতেন। খিদিরপুরের বাড়ি নিয়ে মামলা বেঁধেছে বলে মধুসূদনের এখন কলকাতায় অবস্থানের কোনো স্থিরতা নেই। কিশোরীচাঁদের সহধর্মিনী স্বামী মারফত বলে পাঠিয়েছেন যে মধুসূদন তাদের দমদমের বাগান বাড়িতে এসে থাকতে পারেন। সেখানে অতি সুন্দর উদ্যান রয়েছে এবং অনেকগুলি কক্ষ সম্বলিত একটি বাড়ি। কিশোরীচাঁদ সাগ্রহে মধুসূদনকে তার বাড়িতে অতিথি হবার জন্য আমন্ত্রণ জানালেন। শুধু তাই নয়, কিশোরীচাঁদ বললেন, পুলিশ কোর্টে তার অধীনে একটি কেরানির পদ খালি আছে। মধুসূদন ইচ্ছে করলে সেই চাকরিটি নিতে পারেন। গৌরদাস প্রমুখ অনেকেই এই প্রস্তাবকে সউল্লাসে স্বাগত জানালেন। এই তো মধুর চমৎকার হিল্লে হয়ে যাবে। মধুসূদনের মুখখানি বিবর্ণ হয়ে গেল। কেরানির চাকরি! এদের এতদূর স্পর্ধা যে তাকে এমন প্রস্তাব দিতে পারে। যে ব্যক্তি বাইরন বা স্কটের মতো লেখক হতে চায় সে করবে পুলিশ কোর্টের কেরানির চাকরি। কিশোরীচাঁদ বললেন, বেতন নেহাত মন্দ না, আপাতত 120 টাকা দেবে, ভবিষ্যতে পদোন্নতির আশা আছে। গৌরদাস বললেন, তুই চুপ করে আছিস যে মধু? কিশোরীচাঁদ বাবু অতিশয় সরিত মানুষ। কিশোরীচাঁদ বললেন, আপনি আমার বাড়িতে আমার সঙ্গেই যাতায়াত করতে পারবেন মিস্টার ডাট। মধুসূদন দীর্ঘশ্বাস ফেললেন। এরা ধরেই নিয়েছে যে এই চাকরি তার মতো একজন বেকারের পক্ষে লোভনীয়। যাতায়াত ও বাসগৃহেরও অসুবিধে নেই, পকেট শূন্য। এর মধ্যেই মধুসূদনকে পরমুখপেক্ষী হতে হয়েছে, ঋণ করতে হয়েছে কয়েকজনের কাছে। তার উপায় কি? মধুসূদন বললেন, ইহা তো আমার পক্ষে পরম সৌভাগ্যের কথা। মধুসূদন চলে গেলেন দমদমের বাগান বাড়িতে। কিশোরীচাঁদের সঙ্গে রোজ অফিসে যাতায়াত করেন। কিশোরীচাঁদ অবশ্য মোটেই তার সঙ্গে কর্মচারীর মতো ব্যবহার করেন না। তিনি ঠিক বন্ধুর মতো। দমদমের এই বাগান বাড়িতে প্রায়ই অনেকে আলাপচারের জন্য আসেন। প্রচুর পানাহার, তর্ক বিতর্ক, সঙ্গীত ও সাহিত্য চর্চা হয়। মধু এমনিতে বেশ মজলিসি স্বভাবের। নানা প্রকার গল্প গুজবে তার জুঁড়ি নেই। মুখের মুখে এখনো তিনি ইংরেজি কবিতা বানাতে পারেন, কিন্তু এক সময় তার খুব অসুবিধে হয়। অহংকারী মধুর তখন নিজেকে মনে হয় বকের দলের মধ্যে এক হংস। সেই সময় তিনি চুপ করে শুধু সুরার গেলাসের দিকে মনোসংযোগ করেন। কিশোরীচাঁদের এই বাড়িতে অনেক কৃতবিদ্য ব্যক্তি আসেন। এরা ইংরেজি সাহিত্যে ডাক সাইটে পণ্ডিত হওয়া সত্ত্বেও আজকাল প্রায়ই কথা বলেন বাংলা সাহিত্য সম্পর্কে। রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র প্রমুখকে মধুসূদন ছাত্র বয়স থেকেই চেনেন। এরা হিন্দু কলেজের গোড়ার যুগের ছাত্র, ডিরোজিও প্রত্যক্ষ শিষ্য। এদেশে পশ্চিমী ধ্যান ধারণা তো ছড়িয়েছেন এরাই, আর ইদানিং এরা মেতেছেন বাংলা সাহিত্যের সম্পর্কে। কেউ কেউ আবার প্যান্ট কোট ছেড়ে ধুতি, মেয়ের যায় চাদর পরে দিশিবাবু সেজে আসেন। কে এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বিধবাদের বিয়ে দেবে বলে মেতেছেন, সে সম্পর্কেও এদের দারুণ উৎসাহ। প্রায়ই সে প্রসঙ্গ আসে।
আর এরা তখন রই রই করে ওঠেন এবং প্রখ্যাত রাজা রাধাকান্ত দেবের মুন্ডুপাত করেন। মধুসূদনের এই সময়ে কথা বলার কিছুই থাকে না। হিন্দুরা বিধবাদের পুনর্বিবাহ দিতে পারবে এ তার বিশ্বাস হয় না। এই যে সেদিন তার তরুণী বিমাতা হরকামিনীকে দেখে এলেন, তার তো সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। হিন্দুরা পারবে ওই অসহায় বিধবাকে কোনো সুপথ দেখাতে? একদিন হঠাৎ কিশোরী চাঁদের দাদা প্যারীচাঁদ মিত্রের সঙ্গে মধুসূদনের বাগদণ্ড বেঁধে গেল। সন্ধ্যায় বাগানবাড়ির দিকে প্রান্তে সরোবরের বাঁধানো ঘাটে আসর বসেছে। আজও কথা চলছে বাংলা ভাষার বইপত্র বিষয়ে। প্যারীচাঁদের বন্ধু মাউন্ট এভারেস্টের সূত্রে প্রখ্যাত রাধানাথ শিকদার এখন আপন যত্নে বাংলার শিক্ষা করে নিয়েছেন এবং নিজে লিখছেনও কিছু কিছু। রাধানাথ ও প্যারীচাঁদ যুগ্মভাবে প্রকাশ করছেন একটি পত্রিকা। স্ত্রী লোক এবং অল্প শিক্ষিতারাও যাতে পড়ে বুঝতে পারে এমন সরল বাংলায় সেখানে সবকিছু লেখা হয়। পত্রিকাটির নামটিও অতি সরল, মাসিক পত্রিকা। মধুসূদন কিশোরী চাঁদের কাছ থেকে নিয়ে দু একবার উল্টে দেখেছেন সে পত্রিকাটি, আর বিব মিশা হয়েছে। সে পত্রিকায় প্যারীচাঁদ ধারাবাহিকভাবে লিখেছেন একটি উপন্যাস, নাম আলালের ঘরের দুলাল। ছোট লোক চারালদের মতো ভাষায় লেখা, অথচ সেই লেখাটির জন্যই নাকি তুমুল শোরগোল পড়ে গেছে সারা দেশে। মধুসূদন বিরক্তি সহকারে শুনছিলেন ওদের কথাবার্তা। খানিক বাদে নেশার মাত্রা কিছুটা চললে তিনি ইংরেজিতে বলে উঠলেন, হোয়াট ট্র্যাশ ইউ আর রাইটিং প্যারীচাঁদ বাবু। ইহা কি ভদ্রলোকের ভাষা? গৃহমধ্যে লোকে দাসদাসীদের সহিত যে ভাষায় কথা বলে তাহাও কি আপনি সভ্য সমাজে আনিতে চান? গৃহমধ্যে আপনি যেমন তেমন পোশাকে থাকিতে পারেন, গামছা জড়াইয়াও ঘুরিতে পারেন, কিন্তু ভদ্রমণ্ডলীতেও কি সেই পোশাক পরিধান করিয়া আসিবেন? প্যারীচাঁদ চমকিত হয়ে তাকালেন মধুসূদনের দিকে, তারপর একটু কৃপার হাস্য দিয়ে বললেন, আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে, আপনি সে বিষয়ে কিছু বুঝবেন না মিস্টার ডার্ট। মধুসূদন তবুও বললেন, আমি আপনার ওই পত্রিকার রচনা পাঠ করিয়াছি। উহা কি সাহিত্য? এইরূপ ভাষায় সাহিত্য হয়? বাংলা তো জেলে জোলা তাঁতিদের ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত হইতে প্রচুর শব্দ আমদানি করিয়া তবু এই ভাষাকে কিছুটা ভদ্রস্ত করা যাইতে পারে। প্যারীচাঁদ বললেন, মিস্টার ডার্ট, আমি বলছি, শুনে রাখুন, সংস্কৃতের দিন গেছে। এই যে খাঁটি চলতি মুখের ভাষা আমি ব্যবহার করছি, দেখবেন একদিন সবাই আমার এই ভাষাতেই লিখবে। আমার প্রবর্তিত এই ভাষা বঙ্গে চিরস্থায়ী হবে। মধুসূদনও তৎক্ষণাৎ সগর্বে বললেন, মোটেই তাহা নহে। ছি ছি, সাহিত্য একটি পবিত্র জিনিস, তাহা লইয়া আপনারা বালক্রীড়া করিতেছেন। এই কুৎসিত বাংলা ভাষায় যদি কিছু রচনা করিতেই হয়, তবে অগ্রে ইহার উন্নতি করিতে হইবে। দেখিবেন, আমি যে ভাষা সৃষ্টি করিব তাহাই হইবে চিরস্থায়ী। আপনি ভাষা সৃষ্টি করিবেন? কোন ভাষা? ল্যাটিন, গ্রিক নাকি তামিল? না, বাংলা ভাষা। সকলে সমস্বরে হো হো করে হেসে উঠল। হাসির কথাই বটে, যে ব্যক্তি ইংরেজি ছাড়া বাংলাতে কথাই বলে না, দু চারটি বাংলা শব্দ উচ্চারণ করতে গেলেও ভুল করে, সে কিনা বড়াই করে বাংলা ভাষা সৃষ্টি করার। প্যারীচাঁদ বিদ্রুপ করে বললেন, আপনি বাংলা লিখবেন? কোন কালে? এই কলিকালে না সত্য যুগে? মধুসূদন গুম হয়ে রইলেন।